হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই। আজ আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য একটি ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি পুষ্টি ও জনস্বাস্থ্যের। প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপ, আর তার সঙ্গে একটু ব্যাখ্যা, মানে যে অপশানগুলো থাকছে প্রত্যেকটা অপশান থেকে একটু একটু করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। যদি ব্যাখ্যাটা ভালো লাগে নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে, তাহলে নেক্সট ভিডিওগুলোতে দেওয়ার চেষ্টা করব, যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। যে কোনো প্রশ্ন আসুক না কেন সেই সম্পর্কিত যাতে উত্তরটা সঠিক দেওয়া যায়। তো শুরু করি। দেখো নিচের কোন বিবৃতিটি ভুল? পাকস্থলী থেকে খাদ্য ক্ষুদ্রান্তে প্রবেশ করে কার্বোহাইড্রেট তৈরি করে। প্রোটিন এবং চর্বি ক্ষুদ্রান্তে সম্পূর্ণ হজম হয়। লালা লাইপেজ নামক একটি এনজাইম থাকে যা স্টার্চকে সরল চিনিতে ভেঙে দেয়। আর খাদ্যনালী দিয়ে পাকস্থলীতে প্রবেশ করে। চারটা অপশান পড়লে এর মধ্যে বলেছি কোনটি ভুল, ভেবে বলো আমাকে কোনটি ভুল হবে। এখানে ভালো করে পড়লে নিজেরাই বুঝতে পারবে যে ভুলটা কি। দেখো, পাকস্থলীতে খাদ্য ক্ষুদ্রান্তে প্রবেশ করে, এটা সঠিক কথা। প্রোটিন এবং চর্বি ক্ষুদ্রান্তে সম্পূর্ণ হজম হয়ে যায়। লালা লাইপেজ নামক একটি এনজাইম থাকে যা স্টার্চকে সরল চিনিতে ভেঙে দেয়। এটা একটু অন্যরকম লাগলো, এটা মধ্যে গণ্ডগোলে আছে। দেখি তো আবারটা, খাদ্যনালী দিয়ে প্রবেশ করে, ঠিকই তো কথা, খাদ্যনালী দিয়ে তো যাবে সেটা। তো অপশান সিটা এখানে ভুল। লালা লাইপেজ নামক একটি এনজাইম থাকে যা স্টার্চকে সরল চিনিতে ভেঙে দেয়। এর ব্যাখ্যাটা দেখো ভালো করে, বুঝতে পারবে কারণটা কি। লালাতে বিশেষ উৎসেচক রয়েছে যা খাবারের শ্বেতসার হজম করতে সাহায্য করে। লালায় অ্যামাইলেজ নামক একটি উৎসেচক শ্বেতসার ভেঙে শর্করায় পরিণত করে, যা শরীর আরও সহজে শোষণ করতে পারে। লালায় লিঙ্গুয়াল লাইপেজ নামে একটি উৎসেচক রয়েছে যা চর্বিকে ভেঙে দেয়। তাহলে এর মধ্যে অনেকগুলো কিন্তু তোমরা প্রশ্ন উত্তর পেয়ে গেলে। ব্যাখ্যাটার মধ্যে থাকতেই পারে ঘুরিয়ে প্রশ্ন, বারবার বলছি পরীক্ষাতে ঘুরিয়ে প্রশ্ন আসছে, তাই একটু কনসাস হয়ে পড়াশোনা করতে হবে। আর যারা ভাবছে এই তো ফর্ম ফিল আপ করছি, পরীক্ষা এখনও দেরি, তাদের বলবো দেখতে দেখতে সময় চলে আসবে। ভোটের পরেই তোমাদের কিন্তু পরীক্ষার একটা সুযোগ থাকছে, এখনও সেটা ঠিকঠাক হয়নি। তো ধরে রাখো, তারপরে সময় খুব কম বলতে গেলে, প্রিপারেশান নিতে হবে, কারণ প্রচুর তোমাদের এখানে পার্টিসিপেট রয়েছে যারা পরীক্ষা অংশগ্রহণ করছে, অনেক, কারণ অনেকই বেকার এখন। তাই ভালো করে পড়তে হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা মনে রাখতে হবে। কোন খাবার প্রতি একক ভরে বেশি ক্যালোরি দেয়? প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি ও ফ্যাট, জল। কে দেয় বলো? বেশি ক্যালোরি দেয় কে? আমাদের খাদ্য সঞ্চয় করে রাখে চর্বি। হ্যাঁ, অপশান সি চর্বি। কারণ দেখো ব্যাখ্যাতে, চর্বি অর্থাৎ ফ্যাট হলো এমন খাবার যা প্রতি একক ভরে বেশি ক্যালোরি দেয়। এটি শক্তির একটি প্রধান উৎস এবং শরীরকে ভিটামিন শোষণে সহায়তা করে। এগুলি ট্রাইগ্লিসারাইড হিসেবে পরিচিত। চর্বিগুলি সাধারণত জলে অদ্রবণীয় এবং প্রধানত দুটি ধরনের হয়। কি চর্বি? সম্পৃক্ত চর্বি, অসম্পৃক্ত চর্বি। সম্পৃক্ত চর্বি কি? এগুলি খারাপ কোলেস্টেরলের জন্য দায়ী এবং পনির, দুধ ইত্যাদিতে পাওয়া যায়। এগুলি একক হলো বন্ধনযুক্ত ফ্যাটি অ্যাসিড, অবশ্যই মনে রাখবে যেগুলো বলা হচ্ছে। আর অসম্পৃক্ত চর্বি কি? এগুলি ফ্যাটি অ্যাসিডের মধ্যে অত্যন্ত একটি দ্বিবন্ধনযুক্ত চর্বি। এগুলিকে ভালো কোলেস্ট্রল চর্বিও বলা হয়, গুড কোলেস্ট্রল যেটা বলা হয়। কোলেস্ট্রল ব্যাপারটা তোমরা বুঝতে পারছো এখানে, যারা জানো বিষয়টা কোলেস্ট্রলটা কী, কোথায় বুকে জমে, কি হয়, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনটা খারাপ কোনটা ভালো কোলেস্ট্রল কীভাবে হচ্ছে সেটা। আর হচ্ছে ট্রান্সফ্যাট। এই চর্বিগুলি মূলত কৃত্রিমভাবে উৎপাদিত হয়, তবে অল্প পরিমাণে প্রাকৃতিকভাবেও পাওয়া যায়।
এগুলি মোট কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং ভালো কোলেস্টেরল হ্রাস করে দেয়। তাহলে বুঝতে পারলে কী হলো, কৃত্রিম টিএফএ এর প্রধান উৎস হলো আংশিকভাবে হাইড্রোজেনেটেড উদ্ভিজ্জ তেল। ভালো করে পড়বে যেগুলো বলছি আর মনে রাখবে, কারণ ঘুরিয়ে প্রশ্ন আসছে বা অনেক জানানো থাকে তোমাদের কিছু সেই রকম। একমাত্র প্রাণীজ উৎসের ভিটামিনটি হলো কি? ভিটামিন B12, ভিটামিন B1, ভিটামিন B6 নাকি ভিটামিন B2? প্রাণীজ উৎসের ভিটামিন কোনটি বলো? কোনটা হবে এখানে? হবে অপশান এ, ভিটামিন B12। ব্যাখ্যাটা দেখে নাও। ভিটামিন B12 কি? ভিটামিন B12 একটি জলে দ্রবণীয় প্রাণীজ উৎসের একমাত্র ভিটামিন যা কিছু খাদ্যে প্রাকৃতিকভাবে উপস্থিত। ভিটামিন B12 এর অন্য আরেক নাম হলো কোবালামিন। ভিটামিন B12 প্রাকৃতিকভাবে মাছ, মাংস, পোলট্রি, ডিম, দুধ এবং দুগ্ধজাত পণ্য সহ প্রাণীজ পণ্যগুলিতে পাওয়া যায়। ভিটামিন B12 সঠিক লোহিত রক্তকণিকা গঠন, স্নায়বিক কার্যকলাপ এবং ডিএনএ সংশ্লেষণে সাহায্য করে বা প্রয়োজন হয়। তাহলে ভিটামিন B12 সম্পর্কে পুরোটা ডিটেলে দেওয়া হলো মোটামুটি। এবার ভিটামিন B1 যেটা অপশান ছিল, যেগুলো সব কটা অপশানগুলোই দিয়ে দিই কারণগুলো। ভিটামিন B1 বা থায়ামিন স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, পেশি, হৃৎপিণ্ড, পাকস্থলী এবং অন্ত্রের জটিলতা প্রতিরোধে সহায়তা করে। এটি পেশি এবং স্নায়ু কোষের মধ্যে এবং বাইরে তড়িৎ প্রবাহের সাথেও জড়িত। এটি বেরিবেরির মতো রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। বেরিবেরি হৃৎপিণ্ড, স্নায়ু এবং পাচনতন্ত্রের ব্যাধি সমূহের সঙ্গে জড়িত। তাই ভিটামিন B1 সম্পর্কে একটু বলে দেওয়া হলো। তারপর অপশান ছিল ভিটামিন B6, ও সম্পর্কে একটু বলে দিই। ভিটামিন B6 বা পাইরক্সিন মাইক্রোসাইটিক অ্যানিমিয়া বা রক্তাল্পতা, এই যে নামগুলো বলা হলো, যে তোমাদের মনে রাখবে কিন্তু কি ভিটামিন B6 এর অভাবে কী কী রোগ আসছে, ভিটামিন B1 এর অভাবে, ভিটামিন B12, ভিটামিন B2 যেগুলো আছে, কি এনসেফালোগ্রাফি বা স্নায়বিক ব্যাধির সমস্যা, চেলোসিসের সাথে ডার্মাটাইটিস, মুখের কোণে ঠোঁটে শুষ্কতা ও ফাটল, এবং গ্লাইটিস, হোলাজিও বা হতাশা এবং বিভ্রান্তি এবং প্রতিরোধ ক্ষমতা দুর্বল ইত্যাদি প্রতিরোধে সাহায্য করে। মানবদেহে ক্ষুদ্রান্তের জেজু নামে ভিটামিন B6 শোষিত হয়। ভিটামিন B6 এর উল্লেখযোগ্য উৎসগুলির মধ্যে রয়েছে মাছ, গরুর যকৃৎ এবং অন্যান্য অঙ্গের মাংস, আলু এবং অন্যান্য স্টার্চ জাতীয় শাকসবজি এবং ফল। এবার রয়েছে অপশানে ছিল ভিটামিন B2 বলে দেওয়া হয়। রাইবোফ্লাভিন ভিটামিন B12 নামে পরিচিত, বিশেষত ডিম প্রাণীর অঙ্গের অংশ, বৃক্ক এবং যকৃৎ, যেটা বলে দেওয়া হলো। চর্বিযুক্ত মাংস এবং দুধে পাওয়া যায়। সবুজ শাকসবজিতে রাইবোফ্লাভিন থাকে। বৃহদন্তের ব্যাকটেরিয়া মুক্ত রাইবোফ্লাভিন উৎপাদন করে, যা বৃহদন্ত দ্বারা শোষিত হতে পারে। B2 সম্পর্কেও বলে দেওয়া হলো এখানে। এবার পরের প্রশ্ন যাই। পুষ্টি যেখানে জীবদেহের ভিতরে খাদ্য গ্রহণ করে এবং এনজাইম ব্যবহার করে হজম করে, সেটা কি? পরজীবিতা, মাংসাশী, স্যাপ্রোফাইটস নাকি হলোজোয়িক? কোনটা হবে বলো, কোনটা হবে এখানে? হবে অপশান ডি, হলোজোয়িক। কেন সেটা বলে দেওয়া হোক। যে প্রক্রিয়ায় একটি জীবদেহের অভ্যন্তরে খাদ্য গ্রহণ করে এবং এনজাইম ব্যবহার করে তা হজম করে, তাকে হলোজৈবিক পুষ্টি বলে। জেনে নেওয়া হলো বিষয়টা কি, যদি ঘুরিয়ে থাকে প্রশ্ন, লাইনটা লিখে দিয়ে বলো কোনটা, এটি কী পুষ্টির মধ্যে পড়ে, তাহলে বলতেই হবে সেটা। এই ধরনের খাদ্যের কঠিন টুকরো গ্রহণের সাথে জড়িত, যা পরে হজমের মাধ্যমে ছোট ছোট টুকরোগুলিতে ভেঙে যায়, যা শরীর দ্বারা শোষিত হতে পারে। পুষ্টির এই পদ্ধতিটি মানুষ, অনেক প্রাণী এবং কিছু কীটপতঙ্গের মধ্যে সাধারণ। এটি একটি 5 পদক্ষেপের প্রক্রিয়ার সাথে জড়িত, যার মধ্যে রয়েছে আহার, হজম, শ্বসন, আত্তীকরণ এবং বহিষ্করণ।
এবার পরে অপশান ছিল কি পরজীবী পুষ্টি, তাহলে দেখি একটি জীব অন্য জীবন্ত প্রাণী থেকে তার খাদ্য পায় প্রায়শই প্রক্রিয়ায় হোস্টের ক্ষতি করে। কিছু পরজীবী হোস্টের দেহের অভ্যন্তরে বাস করে, অন্যরা পৃষ্ঠে বাস করতে পারে। আর অপশান ছিল কি সাইটোফাইটিক পুষ্টি, জীবের মধ্যে পাচক এনজাইম মিশ্রিত করে মৃত এবং ক্ষয়প্রাপ্ত জৈব পদার্থ খাওয়ায়। এনজাইমগুলি খাদ্যকে সহজতর পদার্থে ভেঙে দেয়, যা জীব তখন শোষণ করে। এটি ছত্রাক এবং কিছু ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে সাধারণ। আর ছিল অপশান মাংসাশী পুষ্টি, এটি খাওয়ানো এবং পুষ্টির একটি রূপ যেখানে এটি প্রজাতি অন্যান্য জীবকে গ্রাস করে। শব্দটি ল্যাটিন শব্দ কার্নিস থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ মাংস এবং সাধারণত এমন প্রাণীদের বোঝায় যেগুলি অন্যান্য প্রাণী খায়, যদিও এটি এমন উদ্ভিদকেও বোঝাতে পারে যেগুলি পোকামাকড় খায়, যেমন ভেনাস ফ্লাইটার বা ঘটবর্তী। পরের প্রশ্নে আসি, কোন রোগটি ভিটামিন এ গুরুতর অভাব দ্বারা সৃষ্ট চোখের রোগের বর্ণালীকে বোঝায়? কোনটা হবে এখানে? ডায়াবেটিক রেটিনোক্ষয়, গ্লুকোমা, ছানি, জেরোপথ্যালমিয়া। অপশান হবে এখানে জেরোপথ্যালমিয়া, অপশান ডি। কেন বলে দেওয়া হোক, ভিটামিন ডি এর অভাবে কারণে জেরোপথ্যালমিয়া হয়। জেরোপথ্যালমিয়া হলো ভিটামিন এর প্রাথমিকভাবে একটি অবস্থা যেখানে কর্নিয়া কর্টিনাইজ করে, অস্বচ্ছ হয়ে যায় এবং কোষের শুষ্ক আঁশযুক্ত স্তর তৈরি করে। আক্রান্ত কর্নিয়া সংক্রমণের জন্য সংবেদনশীল। জেরোপথ্যালমিয়া অপরিবর্তনীয় অন্ধত্বে পরিণত হতে পারে যদি চিকিৎসা না করা হয়। আজও জেরোপথ্যালমিয়া উন্নয়নশীল দেশগুলিতে একটি প্রধান সমস্যা এবং প্রতিরোধযোগ্য অন্ধত্বের একটি প্রধান কারণ। চোখে ভিটামিন এ বিপাক হয়ে রোডোপসিন গঠন করে। হচ্ছে ডায়াবেটিক রেটিনোক্ষয়। ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত রোগীর হঠাৎ দৃষ্টি পরিবর্তন হয়ে অগ্রাধিকার হয় আরও ক্ষতি কমিয়ে আনে। অন্ধকার ঘরে বিশ্রাম করার চোখের ওপর চাপ কমাতে পারে এবং অবস্থার তীব্রতা রোধ করতে পারে। অন্যান্য হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে, তবে তাৎক্ষণিক সান্ত্বনা এবং রোগীর দৃষ্টি সুরক্ষা সর্বাগ্রে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলো এমন একটি অবস্থা যা অবিলম্বে পরিচালনা না হলে গুরুতর এবং অপরিবর্তনীয় দৃষ্টিহারা হতে পারে। গ্লুকোমা, সেটা কি? গ্লুকোমা কোনো একক অসুখ ও রোগ নয়, এটি চোখের অবস্থার একটি গ্রুপ যা অন্ধত্ব সৃষ্টি করে। গ্লুকোমা দু ধরনের, কি? ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা আর ক্লোজড অ্যাঙ্গেল গ্লুকোমা। বলে দেওয়া হয় গ্লুকোমাগুলো ছানি। এটি চোখের লেন্সে মেঘলা অবস্থা বা অবস্থার প্রতিনিধিত্ব করে, যার ফলে একটি পরিষ্কার দৃষ্টি থাকার জন্য প্রয়োজনীয় আলোর বাধার কারণে একটি ঝাপসা, বিকৃত বা অসম্পূর্ণ দৃষ্টি দেখা দেয়। এই অবস্থায় লেন্স টিস্যু পরিবর্তিত হয় এবং ঘন হয়ে যায়। লক্ষণগুলির মধ্যে ঝাপসা রং, বিকৃত বা দ্বিগুণ দৃষ্টি, উজ্জ্বল আলো এবং রাতের দৃষ্টি সম্পর্কিত সমস্যাগুলি অন্তর্ভুক্ত থাকতে পারে। জন্মগত ছানি হলো একটি ছানি যা জন্মের সময় উপস্থিত থাকে। এটি ঘটে যখন একজন মা গর্ভাবস্থায় প্রথম 3 মাসে জার্মান হামের সাথে সংযোগ হয়, মানে হাম হলে মায়ের, সেটা বলে দেওয়া হলো। তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড কিসের নির্মাণ খণ্ড? কিসের? খনিজ, ভিটামিন, কার্বোহাইড্রেট নাকি প্রোটিন? অ্যামিনো অ্যাসিড হলো অপশান ডি, প্রোটিনের। ব্যাখ্যাটা দিয়ে দিই। প্রোটিনের নির্মাণ খণ্ডগুলি হলো অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কি? প্রোটিন অ্যামাইনো অ্যাসিড নামক জৈব যৌগ দ্বারা গঠিত হয়, তাই তারা প্রোটিনের নির্মাণ উপাদান হিসেবে পরিচিত। মানুষের বৃদ্ধি এবং বিকাশের জন্য অ্যামাইনো অ্যাসিড হলো প্রয়োজনীয় উপাদান। মৌলিক অ্যামাইনো অ্যাসিড গোষ্ঠী এবং কার্বক্সিল গোষ্ঠী অ্যামাইনো অ্যাসিডের পাওয়া যায়। অ্যামাইনো অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল পেপটাইড এবং প্রোটিন গঠন করে। প্রোটিন 20টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়। অ্যামাইনো অ্যাসিড ধরন হলো কী কী? হিস্টিডিন,
আইসোলিউসিন, লিউসিন, লাইসিন। কার্বোহাইড্রেট কি এটা? কার্বোহাইড্রেট হলো জৈব যৌগ যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1 থাকে। শর্করা এবং স্টার্চের আকারে কার্বোহাইড্রেট প্রাণী এবং মানুষের মধ্যে প্রধানত গৃহীত হয়। অ্যালডিহাইড গোষ্ঠীর যুক্ত কার্বোহাইড্রেট অ্যালডোজ বলা হয় এবং কেটোন গোষ্ঠীর সাথে কেটোজ বলা হয়। কার্বোহাইড্রেট হলো পলিহাইড্রক্সিন অ্যালকোহলের ব্যুৎপন্ন। এবার হচ্ছে ভিটামিন। ভিটামিন আবিষ্কার করেছিলেন স্যার এফ.জি. হপকিন্স। ভিটামিন শব্দটি উদ্ভাবক করেছিলেন ফ্রাঙ্ক। ভিটামিনগুলির হলো সূক্ষ্ম পরিমাণে প্রয়োজনীয় জৈব যৌগ। এটি থেকে কোনো ক্যালোরি পাওয়া যায় না, তবে এটি শরীরের বিপাক ক্রিয়ার রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করতে খুবই গুরুত্বপূর্ণ। আর ছিল খনিজ পদার্থ। খনিজ হলো শরীরের জন্য প্রয়োজনীয় একটি সমগোত্রীয় অজৈব উপাদান যা শরীরের বিপাক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন, নিম্নলিখিত রাসায়নিকগুলির মধ্যে কোনটি ভিটামিন সি হিসেবে পরিচিত? কোনটা ভিটামিন সি বলতে হবে? সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। কোনটি হবে? অপশান ডি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি হলো একটি জলে দ্রবণীয় ভিটামিন। অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ভিটামিন সি রক্তনালী, পেশিসন্ধি, অস্থিসন্ধি এবং সন্ধি মৌলিক প্রোটিন উৎপাদনের জন্য প্রয়োজনীয়। এটি ক্ষয় নিরাময়ের জন্য প্রয়োজনীয়। এটি হলো প্রথম কৃত্রিমভাবে সংশ্লেষিত ভিটামিন। রান্না করলে এবং খাবার গরম করলে এই ভিটামিনের ক্ষয় হয়। স্কার্বি হলো ভিটামিন সি এর ঘাটতিজনিত একটি রোগ। এই ভিটামিন মূত্রের মাধ্যমে নির্গত হয়ে যায়। সাইট্রিক অ্যাসিড হলো লেবু এবং চুনে পাওয়া যায় এমন দুর্বল জৈব অ্যাসিড। ফলিক অ্যাসিড হলো ভিটামিন বি9 এর রাসায়নিক নাম। ল্যাকটিক অ্যাসিড হলো দুধ এবং দুগ্ধজাত পণ্যগুলিতে উপস্থিত অ্যাসিড। পরে দেখি, ড্যাশ এমন একটি অবস্থা যা এমন খাদ্য খাওয়ার ফলে সৃষ্টি হয় যেখানে পুষ্টি পদার্থ পর্যাপ্ত পরিমাণে থাকে না অথবা খুব বেশি মাত্রায় থাকে, যা স্বাস্থ্য সমস্যার কারণ হয়। এটা কি? পরিপূর্ণতা, অপুষ্টি, ক্ষুধা, অনাহার। ভালো করে পড়ে উত্তর দাও দেখি কোনটা হবে এখানে। হবে অপশান বি, অপুষ্টি। দেখো বলে দেওয়া হোক, অপুষ্টি এটি এমন একটি পরিস্থিতি বা অবস্থা যা এমন খাদ্য খাওয়ার ফলে সৃষ্টি হয় যেখানে পুষ্টি পদার্থ পর্যাপ্ত পরিমাণে থাকে অথবা খুব বেশি মাত্রায় থাকে, যা স্বাস্থ্য সমস্যার কারণ হয়। একে প্রায়শই পুষ্টির ঘাটতিও বলা হয়। পর্যাপ্ত উচ্চমানের খাদ্য না খাওয়ার কারণে পুষ্টির ঘাটতি বা অপুষ্টি পরিলক্ষিত হয়। এটি উচ্চ খাদ্যমূল্য এবং দারিদ্র্যের সাথে সম্পর্কিত। পুষ্টির ঘাটতি কখনো কখনো প্রোটিন, শক্তি, অপুষ্টি এর প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়। অপুষ্টিতে খর্বকায়িত্ব তথা রুদ্ধ বিকাশ ও ব্যাহত বৃদ্ধি, অপচয় এবং প্রয়োজনীয় ভিটামিন ও খনিজগুলির ঘাটতি অন্তর্ভুক্ত। পরের ড্যাশ হলো যে কোনো খাদ্য উপাদান বা একই জাতীয় খাদ্য উপাদানগুলির একটি শ্রেণী যা প্রাণীর জীবন ধারণের পক্ষে সহায়ক। সেটা কি? উৎসেচক, খনিজ পদার্থ, পুষ্টি উপাদান নাকি প্রোটিন? ভালো করে পড়ে বলো তো কোনটি হবে এখানে। হবে অপশান সি, পুষ্টি উপাদান। দেখো, পুষ্টি উপাদান এটি হলো যে কোনো খাদ্য উপাদান বা একই জাতীয় খাদ্য উপাদানগুলির একটি শ্রেণী যা প্রাণীর জীবন ধারণের পক্ষে সহায়ক। এখানে 6 শ্রেণীর পুষ্টি উপাদান রয়েছে যা জীবন ধারণের জন্য প্রতিটি সজীব প্রাণীর জন্য প্রয়োজনীয়: জল, প্রোটিন, কার্বোহাইড্রেট, স্নেহ পদার্থ বা লিপিড, ভিটামিন, খনিজ। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন প্রাকৃতিক পদার্থে লোহা রয়েছে? কোনটা রয়েছে? ক্লোরোফিল, কোলাজেন, ক্যারোটিন, মায়োগ্লোবিন। লোহা রয়েছে অপশান ডি, মায়োগ্লোবিনে। মায়োগ্লোবিন লোহা এবং অক্সিজেনের সমৃদ্ধ। সাধারণত প্রাণী, বিশেষত সমস্ত স্তন্যপায়ী প্রাণীদের কোষের
কার হাড়ের পেশি কোষে থাকা বন্ধনকারী প্রোটিন হলো এটি। তো বিষয়টা বুঝলে। ক্লোরোফিল ক্লোরিন বলে পরিচিত। এটি একটি বড় আংটির মতো আকৃতিতে আবদ্ধ ম্যাগনেসিয়াম আয়ন রয়েছে। পাইরুল থেকে প্রাপ্ত এই আংটিটির মতো ক্লোরিন হলো হেটেরোসাইক্লিক ও যৌগ। ক্লোরিনের মধ্যে 4টি নাইট্রোজেন পরমাণু এই ম্যাগনেসিয়াম আয়নকে ঘিরে আবদ্ধ করে রেখেছে। কোলাজেন কি? মানব শরীরে প্রাপ্ত সবচাইতে বেশি প্রোটিন হলো কোলাজেন, যা হাড়ে, পেশিতে, ত্বকে এবং কন্ডরায় খুঁজে পাওয়া যায়। কোলাজেন নামে প্রোটিনটি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, যা কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেনের পরিবর্তে নির্মিত। ক্যারোটিন চুল, ত্বক এবং নখ তৈরি করে যে প্রোটিন, তা হলো ক্যারোটিন। তা বুঝতে পারলে ক্যারোটিনটা কি, মনে রাখবে অবশ্যই। পরের প্রশ্ন, নিচের তালিকা থেকে নিচের কোন সবজি বা ফলমূল অন্য দেশ থেকে আনা হয়েছিল? কোনটা বলতে হবে? ঢ্যাঁড়স, আম, কমলা, মূলা, বাঁধাকপি, টমেটো, মেথি। নাকি কেবল ঢ্যাঁড়স এবং কমলা, নাকি কেবল ঢ্যাঁড়স, বাঁধাকপি এবং টমেটো, না কেবল ঢ্যাঁড়স এবং টমেটো? কোনটা হয়েছিল, বিদেশ থেকে আনা হয়েছে? কি এসেছে? অপশান সি, কেবল ঢ্যাঁড়স, বাঁধাকপি এবং টমেটো। কোনটা কোন দেশ থেকে এসেছে বলে দেওয়া হোক। দক্ষিণ আমেরিকা থেকে এসছে টমেটো, আলু, কাঁচা লঙ্কা। ইউরোপ থেকে বাঁধাকপি এবং মটর। আফ্রিকা থেকে এসছে কফি বিন এবং ঢ্যাঁড়স, ভেন্ডি যেটা বলা হয়। আর ভারতে আছে আম, কমলা, কলা, মেথি, পালং, বেগুন এবং মূলা। বুঝতে পারলে। পরের প্রশ্ন, কেন আমাদের সুষম খাদ্য খাওয়া দরকার? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের শক্তি নিতে, যাতে আমাদের শরীর সঠিকভাবে কাজ করতে পারে, আমাদের বাড়াতে বা আমাদের শক্তি বাড়াতে সাহায্য করার জন্য, আমাদের নিজেদের বাড়াবার জন্য দৈহিকভাবে, নাকি ওপরে সবগুলো? বলো। হ্যাঁ, ওপরের সবগুলোই আমার দরকার। কারণ শক্তি, সঠিক শারীরিক কার্যকারিতা এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য একটি সুষম খাদ্যের অপরিহার্য। এটি শারীরিক প্রক্রিয়াগুলির জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে, বৃদ্ধি এবং বিকাশকে সমর্থন করে এবং একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়তা করে। উপযুক্ত অনুপাতে বিভিন্ন ধরনের খাবার খাওয়া নিশ্চিত করে যে শরীর সর্বোত্তম সুস্থতার জন্য প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং মাইক্রোনিউট্রিয়েন্টস পায়। পরের প্রশ্ন, অপুষ্টি মানে কি? একজন মানুষ ঠিক মতো খাচ্ছে না। অপুষ্টি বা অতিপুষ্টির অর্থ হতে পারে কেউ ক্ষুধার্ত, কেউ খুব বেশি খাচ্ছে। কোনটা হবে এখানে বলো তো? অর্থ হতে পারে অপুষ্টি বা অতিপুষ্টি অর্থ হতে পারে। কারণ অপুষ্টি বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে একজন ব্যক্তির খাদ্য অপর্যাপ্ত বা ভারসাম্যহীন, যা নেতিবাচক স্বাস্থ্যের প্রভাবের দিকে পরিচালিত করে। এটি অপুষ্টি হিসাবে প্রকাশ করতে পারে, যা ঘটে যখন একজন ব্যক্তি পর্যাপ্ত প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করেন না, বা অতিরিক্ত পুষ্টি হিসাবে যা ঘটে যখন কেউ অত্যধিক পরিমাণে খাবার গ্রহণ করে, যা প্রায়শই স্থূলতা এবং সম্পর্কিত স্বাস্থ্য সমস্যার দিকে পরিচালিত হয়। অতএব অপুষ্টি এবং অত্যাধিক পুষ্টি উভয় পরিস্থিতিকে অন্তর্ভুক্ত করতে পারে। পরের প্রশ্ন দেখি, যদি কারো পুষ্টির ঘাটতি থাকে তার মানে কি? তারা পর্যাপ্ত ভিটামিন খায় না, তারা বাদাম পছন্দ করে না, তারা পর্যাপ্ত পুষ্টি খাচ্ছে না এবং এটি তাদের উপসর্গ দিচ্ছে, নাকি তারা ওয়ার্কআউট করতে পারছে না? কোনটি হবে এর মধ্যে বলো? হবে অপশান সি, তারা পর্যাপ্ত পুষ্টি খাচ্ছে না এবং এটি তাদের উপসর্গ দিচ্ছে। ব্যাখ্যা দেখা যায়। যদি কারো পুষ্টির ঘাটতি থাকে তাহলে এর মানে হলো যে তারা তাদের খাবারের সেই নির্দিষ্ট পুষ্টির যথেষ্ট পরিমাণে গ্রহণ করছে না এবং ফলস্বরূপ তারা অভাবের সাথে যুক্ত লক্ষণগুলি অনুভব করছে। এটি নির্দিষ্ট পুষ্টির অভাবের উপর নির্ভর করে বিস্তৃত লক্ষণগুলি অন্তর্ভুক্ত করতে পারে, যেমন ক্লান্তি, দুর্বলতা, দুর্বল জ্ঞানীয় কার্যকারিতা বা আরও গুরুতর স্বাস্থ্য সমস্যা। ঘাটতি প্রতিরোধ এবং
সর্বোত্তম স্বাস্থ্য বজায় রাখার জন্য একটি সুষম খাদ্য বজায় রাখা এবং সমস্ত প্রয়োজনীয় পুষ্টির পর্যাপ্ত পরিমাণ গ্রহণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, নিচের কোনটি দুগ্ধজাত দ্রব্য নয়? দুধ, দই, ফ্রেশ নাকি বাছুরের মাংস? অবশ্যই অপশান ডি বাছুরের মাংস। কেন? তো দেখা যাক। কি ভেল ইংরেজিতে বলা হলো এটা একটি দুগ্ধজাত পণ্য নয়, কারণ এটি একটি অল্প বয়স্ক বাছুরের মাংস সাধারণত একটি গরু থেকে নেওয়া হয়। দুগ্ধজাত দ্রব্যগুলির দুধ থেকে প্রাপ্ত হয়, যেমন দুধ, দই এবং ফ্রেশ। অন্যদিকে ভেলকে এক ধরনের মাংস হিসেবে বিবেচিত করা হয় এবং দুধ থেকে তৈরি করা হয় না। তো তোমাদের এবারে 15টি প্রশ্ন দিলাম, সঙ্গে ব্যাখ্যা দিলাম। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তাদের বলবো আমাদের উদ্দেশ্য শুধুমাত্র ICDSকে নিয়ে, যাতে তারা 100% সঠিক অ্যান্সার করে আসতে পারে। আর ব্যাখ্যা যদি ভালো লাগে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে, কারণ এখান থেকেও তোমরা অনেক কিছু বুঝতে পারছো যে কি কি করা যেতে পারে, কি কি রকম প্রশ্ন আসতে পারে আমাকে বলবে। আর তোমার যদি কোনো রচনা মাথায় থাকে বা এটা আসতে পারে আমাকে নিশ্চয়ই জানাবে, আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।